গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা ভালো আছো তো? আজকে আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে কিন্তু আমরা গল্প করবো একটু। দেখি অনেকদিন তো তোমাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি, তো আজকে একটু যদি গল্প করা যায় কেমন হয় বলো তো? খুব ভালো হয় নিশ্চয়, কারণ ক্লাসে তো আমরা প্রতিদিনই পড়াশোনা করি। আজকে একটু গল্পের ছলে পড়াশোনা বা গল্পের মাধ্যমে পড়াশোনা করবো। কীরকম বলো তো? আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করবো সেটা কি বলো তো? সেটা হলো ইউনিট নাম্বার 10, CC1-এর ইউনিট নাম্বার 10, যোগাযোগ। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমরা যে পড়াশোনা করছি বা অনলাইনে ক্লাস করছি, এখানে আমরা এর মাধ্যমে আমরা কী করছি? পারস্পরিক যোগাযোগ করছি, কমিউনিকেট করছি বা কমিউনিকেশন হচ্ছে, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আমি একটা ভূমিকা পালন করছি, তোমরা একটা ভূমিকা পালন করছো, এবং এই মোবাইল বা ল্যাপটপ বা যে ইন্টারনেট, এগুলো কিন্তু একটা মাধ্যম হিসেবে কাজ করছে। যোগাযোগের ক্ষেত্রে তিনটি জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথম হলো যে পাঠাচ্ছে, আমি একটা কথা বলছি, তোমরা সেটা শুনছো, সুতরাং আমি হচ্ছে বার্তাটি কি করছি? প্রেরণ করছি, আমি হচ্ছে প্রেরক। বৈদ্যুতিন মাধ্যম, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আমি কি করছি? সেই বার্তাটা তোমাদের কাছে পাঠাচ্ছি, সেটা কি হলো? মাধ্যম। আর তোমরা কি করছো? সেটাকে গ্রহণ করছো, তাহলে তোমরা কি হলে? গ্রাহক। তাহলে যোগাযোগ প্রক্রিয়ার তিনটি উপাদানের উপর কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই তিনটি উপাদান কি? প্রেরক, মাধ্যম এবং গ্রাহক। এর মাঝে কিন্তু আবার আর একটা জিনিস আছে, সেটা কি বলতো? দেখো, কম্পিউটারে আমরা কি লিখি? ইংলিশ লিখি, বেঙ্গলি লিখি, সব কিছু, কিন্তু কম্পিউটারে কিওয়ার্ড বোঝে? তারা শুধু বাইনারি নাম্বার বোঝে, 0 and 1। তাহলে আমরা লিখছি সোহিনী, ধরো লিখছি SOHINI, সোহিনী। তো এই নামটা কম্পিউটার কিভাবে নিচ্ছে? 10110 এরকমভাবে কিছু একটা নিচ্ছে। তাহলে সে তার মতো কি করছে? সেই জিনিসটাকে কোড করে নিচ্ছে। যে কোনো বার্তার ক্ষেত্রেও কি করা হয়? অনেক সময় কোড করে পাঠানো হয়। ধরো আমি তোমাকে একটা বার্তা পাঠাচ্ছি, আমি তোমাকে পাঠাচ্ছি এরকম একটা সাইন দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কোড। এটা কিন্তু বাকি যারা আছে তারা হয়তো বুঝতে পারলো না। তোমার কাছে যখন বার্তাটা গেল, তখন তুমি করলে এটার মানে বলতে চাইছি যে খুব ভালো হয়েছে, তুমি কিন্তু ডিকোড করলে, সেই জিনিসটা বুঝলে, এটা হচ্ছে ডিকোডিং। তাহলে গ্রাহক যে প্রেরক, সে কি করে? কোডিং করে, তারপরে মাধ্যমে সেটা ফেলে, মাধ্যমের মাধ্যমে সেটা কি হয়? গ্রাহকের কাছে পৌঁছায়। গ্রাহক কি করে? বার্তাটি ডিকোড করে সে বার্তাটি গ্রহণ করে, এবং বার্তাটি গ্রহণ করার পরে কি? যে প্রেরক, তার কাছে কি একটা প্রতিক্রিয়া পাঠায় যে আমার কাছে বার্তাটি যথার্থভাবে কিন্তু এসেছে, ফিডব্যাক পাঠায়। এই টোটালটাই হলো যোগাযোগ প্রক্রিয়া। তাহলে আমরা যোগাযোগ প্রক্রিয়া বলতে কি বলতে পারি? চিন্তা বা অনুভূতির যে বিনিময়, তাকে বলা হয় যোগাযোগ প্রক্রিয়া, ঠিক আছে? চিন্তা বা অনুভূতির বিনিময়, তুমি যে বক্তব্য বা তোমার যে চিন্তিত মতামত তুমি অন্যের কাছে প্রকাশ করতে চাইছো, তার যে বিনিময়, সেটাই হলো যোগাযোগ। অধিকাংশ ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? কথা বলার মাধ্যমেই কিন্তু যোগাযোগ করে থাকি। এছাড়াও কিন্তু বিভিন্নভাবে যোগাযোগ করা সম্ভব হয়, যেমন কি অঙ্গভঙ্গি করা বা ইশারা করা, যেগুলো অবাচনিকভাবে আমরা যোগাযোগ করি, বচনের মাধ্যমে নয়, অবচনী, মানে অর্থাৎ ইশারার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা কিন্তু আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করি এবং পৌঁছে দিই, সেটাও কিন্তু যোগাযোগের একটি মাধ্যম। এবার কি বলছে? সার্থক যোগাযোগের জন্য কিছু দক্ষতা অবশ্যই দরকার। সেই দক্ষতাগুলি কি কি? প্রথম দক্ষতা কি বলছে? প্রথম দক্ষতা বলছে অন্যদের শোনা, পর্যবেক্ষণ করা এবং তাদের বক্তব্য অনুধাবন করা। ছোট বাচ্চাকে রাখি, তোমাদের বাড়িতে নিশ্চয়ই বাচ্চা আছে, যাদের বাড়িতে বাচ্চা আছে দেখবে, বা সামনে বাড়ির বাচ্চা, ছোট বাচ্চা, সে যখন কথা বলতে শেখে না, সে কি করে? দেখবে তুমি যখন কোনো কথা বলো, সে মুখের কাছে এসে সেটা শোনার চেষ্টা করে। তাহলে সে কি করছে? কথাটা শুনছে, তারপরে কি করছে? পর্যবেক্ষণ করছে তুমি কিভাবে কথাটা বলছো, দেন কি করে? তার বক্তব্যটা অনুধাবন করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, এবং সেটা অনুকরণের মাধ্যমে নিজে করার চেষ্টা করে। এটাই হলো প্রথম দক্ষতা। দ্বিতীয় কি? তুমি এমনভাবে বলবে এবং অনুভূতি প্রকাশ করবে, যা কি করবে? অন্যদের কাছে সহজবোধ্য হবে। মনে করো আমি বলছি আমার খুব মন খারাপ, সহজেই বলে দিলাম। এবার আমি বললাম আমি ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না, তাই আমি ঘুরিয়ে কি বলতে চাইছি বলো তো? আমার মন খারাপ। তাহলে আমাকে কি করতে হবে? বক্তব্য বা সার্থক যোগাযোগের ক্ষেত্রে কি করতে হবে? প্রথমে করতে হবে কি?
অন্যদের বক্তব্য শুনতে হবে, পর্যবেক্ষণ করতে হবে এবং সেটা অনুধাবন করতে হবে। আর দ্বিতীয় কি, তুমি যে কথাটা বলবে সেটা যেন অন্যদের জন্য যথার্থভাবে বোধগম্য হয় এবং সহজ হয়, সেটা কিন্তু বুঝতে হবে। বোঝা গেল? এবার বলছে শিশুদের যোগাযোগের কিছু অপরিহার্য শর্ত। কি অপরিহার্য শর্ত? অপরিহার্য মানে যেটা পরিহার্য, একদম পরিহার্য, অর্থাৎ দরকারি যে শর্তগুলো, সেগুলো কি? প্রথম কি বলছে, যোগাযোগের উদ্দেশ্য। যোগাযোগের উদ্দেশ্য কি? যোগাযোগ বলতে আমি আগে কি বলেছিলাম, চিন্তা ও অনুভূতির বিনিময়। তাহলে যোগাযোগের উদ্দেশ্য হলো চিন্তা ও অনুভূতির বিনিময় সাধন করা। সেই উদ্দেশ্যকে কি ফলপ্রসূ করার ক্ষেত্রে কি করা দরকার? শিশুদের ক্ষেত্রে দুটি শর্তের ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত। সেগুলো কি? প্রথমে কি, শিশু এমন ভাষা ব্যবহার করবে যা কি হবে, অন্যদের জন্য বোধগম্য করবে হবে। কিরকম? ছোট বাচ্চা সে যখন প্রথম কথা বলে, সে কি বাবা কাকা বলতে পারে কি? পারে না। সে কেউ করে টাটা, কাকাকে টাটা, আমকে ম, এইভাবে উচ্চারণ করে, বা ঠাম্মাকে ঠা 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 উচ্চারণ করে। মাকে মা বলছে, কিন্তু যখন যেগুলো একটু শব্দ, তার জন্য শব্দ, সেগুলো সে কি করে একটু তোতলে বা সংক্ষিপ্তাকারে বা সম্পূর্ণ নয়, আংশিকভাবে সে উচ্চারণ করে। তার ফলে কি হয়, অন্যদের পক্ষে সেই বিষয়টি বোঝা প্রায় অসম্ভব হয়ে যায়। এই জায়গাটা কিন্তু করা চলবে না। শিশুদের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে কি করতে হবে? শিশুদের ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে তার যে ভাষা হবে, সেই ভাষাটা কি হবে, অন্যদের জন্য বোধগম্য হতে হবে। তবে কি হবে, শিশু তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে পারবে। বোঝা গেল? দ্বিতীয় শর্ত কি, শিশুর সাথে যারা যোগাযোগ করবে, ধরো আমি আমার বন্ধু আছে, তার সাথে আমি যোগাযোগ করছি, কথা বলছি, সে কিন্তু কথা বলতে পারছে না। মনি, আমাকে মনি বলে ডাকে, মনি বলতে পারছে না। সে কিভাবে মন 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 এভাবে বলছে কথা, তো বলতে পারছে না। তো তখন কি করতে হবে, তাকে ভালোভাবে বলতে হবে, আমি তোমার কে হই? মনি, যাতে তার পক্ষে বিষয়টি বোঝা সম্ভব হয় এবং সেটা সে অনুধাবন করে নিজের জীবনে অঙ্গীভূত করতে পারে। এখানে দ্বিতীয় শর্ত বলছে এটাই, যে অন্যরা যারা যোগাযোগ করবে, যে ভাষা ব্যবহার করবে, সেই ভাষা কি করতে হবে, শিশুদেরকে বুঝতে হবে। তবে কি হবে, শিশুর ভেতরে ভাষার বিকাশ ঘটবে এবং শিশু যথার্থ যোগাযোগ করতে সক্ষম হবে। তাহলে শিশুর যোগাযোগের অপরিহার্য দুটি শর্ত কি কি? প্রথম শর্ত কি, শিশু এমন ভাষা ব্যবহার করবে যা অন্যদের জন্য বোধগম্য হবে। আর দ্বিতীয় কি, অন্যদের সাথে যোগাযোগের ক্ষেত্রে অন্যরা যে ভাষা শিশুর সাথে প্রয়োগ করবে, সেটা শিশুকে বুঝতে হবে। ঠিক আছে? এবার বলছে কি, বিভিন্ন বয়সে কি শিশুর যোগাযোগের উপায়। বিভিন্ন বয়সে বলতে আমি ছোট থেকে একদম ধরি, জন্মের পরে শিশু কি করে, যোগাযোগের চেষ্টা করে। কিসের মাধ্যমে? জন্ম হওয়ার পরে শিশু কি করে, কি আওয়াজ করে? কান্না, কাঁদে, যার মাধ্যমে সে কিন্তু বাস্তবে যে পরিবেশ, তার সাথে কিন্তু যোগাযোগ সম্পাদন করা তার কিন্তু শুরু হয়ে যায় কান্নার মাধ্যমে। এবং কান্নার মাধ্যমে সে কিন্তু অন্যান্যদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ঠিক আছে? এরপরে কি করে, এরপরে তার পরবর্তী অনুভূতি সে প্রকাশ করার চেষ্টা করে। যেমন তাকানো, চারিদিকে তাকিয়ে দেখে। ঠিক আছে? চারিদিকে তাকিয়ে দেখে সে যোগাযোগ করার চেষ্টা করে পরিবেশের সাথে। এরপরে কি করে, এরপরে শিশু কি করে, শিশু যখন দেখছে, তাকানোর পরে তার প্রতিক্রিয়া হিসেবে অন্যান্য যারা চারপাশে আছে তারা কথা বলছে বা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, তখন শিশু কি করে, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে, হাসে। ঠিক আছে? হাত পা ছড়ে, এর মাধ্যমেও কিন্তু তারা যোগাযোগ করার চেষ্টা করে। এরপর যখন তারা বুঝতে পারে যে আমি যেভাবে যোগাযোগ করছি, অর্থাৎ হাসি বা অঙ্গভঙ্গির মাধ্যমে, তা আমার যে চাওয়া বা চাহিদা সেটা পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন তারা কি করে, কথা বলার চেষ্টা করে। এবং বারংবার চেষ্টার সাথে সাথে তারা কি করে, কথা বলার পর্যায়ে তারা পৌঁছায় এবং কথার মাধ্যমে তারা কিন্তু বাস্তবের সাথে যোগাযোগ সম্পাদন করে। তাহলে বিভিন্ন বয়সে যদি আমি বলি, শিশুর যোগাযোগের উপায় কি? প্রথমে জন্মের পরে দৃষ্টি আকর্ষণের জন্য কি করছে, কাঁদছে বা কান্নার মাধ্যমে। তারপরে কি করছে, চারিদিকে তাকাচ্ছে, হাসছে, হাত পা ছুটছে, তার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছে। এরপর যখন সে বুঝছে তার চাহিদা পূরণের ক্ষেত্রে এই অঙ্গভঙ্গি বা হাসা কাঁদা এই সময়ের মাধ্যমে তার চাহিদা পূরণ হচ্ছে না, তখন সে কি করছে, তখন সে কথা বলার চেষ্টা করছে এবং এই চেষ্টার মাধ্যমে আস্তে আস্তে সে কথা বলার পর্যায়ে উন্নীত হচ্ছে এবং শেষে কথার মাধ্যমে, বক্তব্য প্রকাশের মাধ্যমে সে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারছে।
বোঝা গেল? এবার আমরা আসছি পরের জায়গায়। পরে কি আছে? পরে আছে কি, শিক্ষার্থী যারা বা শিশু যারা, তাদের যোগাযোগের ক্ষেত্রে সাহায্যকারী কি কি উপায়, সাহায্য করার কি কি উপায়, যোগাযোগের ক্ষেত্রে শিক্ষার্থী বা শিশুদের সাহায্যকারী কিছু উপায়। এক্ষেত্রে কারা সাহায্য করতে পারবেন? বাড়িতে বাবা মা এবং যারা পরিবারবর্গ, এবং যখন সে বাইরে যাচ্ছে তখন তার সহপাঠী এবং শিক্ষক শিক্ষিকাগণ। ঠিক আছে? তো তারা কিভাবে একজন শিশুর কি করতে হবে, যোগাযোগের যে দক্ষতা অর্জনে তাদের সহায়তা করতে হবে কিভাবে? প্রথমে কি বলছে? প্রথমে বলছে শিশুর সাথে কথা বলার পূর্বে তার মনোযোগ আকর্ষণ করা প্রয়োজন। ছোট বাচ্চা, সে শুয়ে আছে ধরো, তার সাথে তুমি যদি কথা বলতে যাও, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। দৃষ্টি আকর্ষণের জন্য কি করতে হবে? ছোটবেলায় যখন সে কথা বলতে পারে না, তার সামনে বিভিন্ন খেলনা নিয়ে গিয়ে, যে আওয়াজযুক্ত খেলনা নিয়ে গিয়ে আমি হাত নাড়ালে সে কি করবে? তোমার দিকে তাকাবে। বা একটু বড় হলে তাকে যদি চকলেট দাও বা তাকে যদি বেড়াতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখাও, সে কিন্তু তোমার প্রতি আকর্ষিত হবে এবং সে কিন্তু তোমার কথা শুনবে এবং তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। ঠিক আছে? এটাই হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট বলছে যোগাযোগ সহজ হয় যদি তুমি শিশুর সাথে শিশুর মতো হয়ে মেশো। একটা ছোট শিশু, ধরো 5 বছরের একটা শিশু, তার সাথে তুমি যদি বড়দের মতো গাম্ভীর্যপূর্ণভাবে আচরণ করো, তাহলে কিন্তু সে তোমার সাথে যোগাযোগ করতে উৎসাহিত হবে না। তার সাথে কিভাবে যোগাযোগ করা সম্ভব এবং তার যোগাযোগ দক্ষতাকে কিভাবে উন্নয়ন করা সম্ভব? যদি তার সাথে তার মতো হয়ে তার সাথে মেশো। অর্থাৎ 5 বছরের বাচ্চার সাথে যদি 5 বছরের বাচ্চার মতোই ব্যবহারের মাধ্যমে তার সাথে মেশো, তাহলে কি হবে? সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং তার যোগাযোগ দক্ষতাও উন্নীত হবে। পরের পয়েন্ট কি বলছে? তুমি যা মনে করবে তাই বলবে। অর্থাৎ শিক্ষার্থী বা শিশুকে যে নির্দেশটা দেওয়া হবে সেটা কিন্তু কি হবে? সেটা স্পষ্ট হবে। আমি মনে করো যদি একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা, তাকে আমি বললাম বাবু ওটা ওখানে ফেলো না, সে কি বুঝবে কোনটা কোথায় ফেলবে না? সে তো বুঝতে পারবে না কোনটা কোথায় ফেলবে না। আমি তাকে যদি বলি চকলেটের বাক্সটা বাইরে উঠোনে ফেলবে না, তাহলে সে কি বুঝলো? চকলেটের বাক্সটা কোথায় ফেলা যাবে না? উঠোনে ফেলা যাবে না। তার পক্ষে কিন্তু বিষয়টি বোঝা সহজ হবে। তাই শিক্ষার, এবং সে কি করবে? তোমার সাথে কিন্তু সেই জিনিসটা না করে তোমার সাথে কিন্তু যোগাযোগ সে রক্ষা করবে। এখানে এটাই বলছে যে কি করছে, এখানে শিক্ষার্থীকে যে নির্দেশ দান করা হবে, যা যা বলা হবে সেটা যেন খুব স্পষ্ট হয়, যা শিক্ষার্থী বা শিশুর পক্ষে বোঝা সম্ভব হয় এবং সেই অনুযায়ী সে যোগাযোগ করতে সক্ষম হয়। পরের পয়েন্ট কি বলছে? তোমার দেয়া অনুরোধ বা নির্দেশ যেন শিক্ষার্থীদের কাছে কি হয়? সহজ হয়। আমি তাকে যদি বলি বাবু ওটা নিয়ে এসো, যেটা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু সে কি করবে? তবুও চেষ্টা করবে। তার জন্য তখন কি হবে? তখন কি হবে? তার ক্ষেত্রে সেটা হানিকর হতে পারে বা তার বিকাশেও কিন্তু বাধা সৃষ্টি করতে পারি। তাই কি করতে হবে? তাকে যে নির্দেশ দেওয়া হবে সেটা কিন্তু কোনো বিভ্রান্তিকর নয়, স্পষ্ট এবং শিক্ষার্থীদের জন্য সহজ নির্দেশ দান করতে হবে, যার মাধ্যমে কিন্তু সে যে নির্দেশ দানকারী তার সাথে যোগাযোগ করতে সক্ষম হবে। পরের পয়েন্ট কি বলছে? নির্দেশ যেন নেতিবাচক অপেক্ষা ইতিবাচক হয় বেশি। কিরকম? যদি আমি তাকে বলি যে বাবা এটা করো না, সেটা করো না, সে কি করবে? যেটা বলবো করো না সেটাই কিন্তু সে বেশি করে করবে। বাবা চকলেট খেও না, বাইরে গিয়ে বলবে মা চকলেটটা দাও, বা মামা চকলেটটা দাও, চকলেট কিন্তু খাবেই খাবে। তাই তাকে কি করতে হবে? এটা করো না বা ওটা করো না না বলে বারবার বলতে হবে বাবা এটা করো, এটা করলে এটা হবে, এটা করলে সেটা হবে, এই জিনিসগুলো কিন্তু বলতে হবে। তাহলে কি হবে? তার পক্ষে জিনিসটা বোঝা সম্ভব হবে এবং যথার্থভাবে যোগাযোগ করা সম্ভব হবে, সেই নির্দেশটা মানাও সম্ভব হবে, যার ফলে যিনি বলছেন তার সাথে কিন্তু যথার্থভাবে সে যোগাযোগ করতে পারবে। পরের পয়েন্ট কি বলছে? শিশুর সাথে কথা বলতে হবে, শিশুর প্রতি নয়। বাবা ওটা করো, সেটা করো, এইভাবে নয়। কিভাবে বলতে হবে? বাবা চলো আমি আমি যাই তোমার সাথে, গিয়ে এই কাজটা করি দেখি তো। অর্থাৎ তার সাথে সহযোগী হয়ে তুমি কাজটা করো, বা তার সাথে সহযোগী হয়ে তুমি যদি কথা বলো, তাহলে কি হবে? শিশু সেই কাজটি করতে উৎসাহিত হবে এবং তোমার প্রতি সে যোগাযোগ রক্ষা করবে। কিন্তু তুমি যদি তাকে নির্দেশটা, কঠোর নির্দেশের সুরে তাকে কোনো কাজ করতে বলো বা কিছু করতে বলো, সেক্ষেত্রে কিন্তু যে যোগাযোগ করতে অনুৎসাহিত হবে। বোঝা গেল? পরের পয়েন্ট কি বলছে? শিশু যখন কথা বলে সেটা যে মনোযোগ দিয়ে আমরা শুনবো, সেই আবহাওয়া তৈরি করার জন্য কি করতে হবে? একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু চালিয়ে যেতে হবে। কিভাবে?
শিশু যখন কথা বলবে আমরা সেটা শুনি না শুনি মন দিয়ে যে আমরা শুনছি সেটার কিন্তু ভান করতে হবে। তার ফলে কি হবে, শিশু কথা বলতে উৎসাহিত হবে এবং কথা বলার মাধ্যমে তাদের কি হবে, ভাষাগত দক্ষতা বৃদ্ধি করবে, যা তাদের যোগাযোগ যে পদ্ধতি বা যোগাযোগের যে দক্ষতা সেটাকে উন্নীত করতে সহায়তা করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম, শিশুদের যোগাযোগে সাহায্যকারী যে উপায়গুলির মধ্যে প্রথমে শিশুর সাথে কথা বলার পূর্বে কি করতে হবে, তার মনোযোগ আকর্ষণ করতে হবে। পরে কি বললাম, পরে বললাম যোগাযোগ সহজ হয় কখন, যদি শিশু স্তরে নেমে শিশুর সাথে যোগাযোগ করা যায়। পরের পয়েন্ট কি বললাম, পরের পয়েন্ট পড়লাম তুমি যা মনে করবে তাই শিশুকে বলবে, কোনো অস্পষ্ট কিন্তু নির্দেশ দেওয়া যাবে না। পরের পয়েন্ট কি, পরের পয়েন্ট হচ্ছে তোমার অনুরোধ বা তোমার দেয়া নির্দেশ যেন শিশুদের পক্ষে সহজ হয়, বিভ্রান্তিকর না হয়, সেদিকে কিন্তু নজরদান করতে হবে। পরের পয়েন্ট কি, নির্দেশ সবসময় কি হতে হবে, নেতিবাচক অপেক্ষা কিন্তু ইতিবাচক বেশি হবে, অর্থাৎ পজিটিভ যে ভাইব্রেশনটা সেটা কিন্তু বেশি থাকবে। পরের পয়েন্ট কি বলছে, শিশুর সাথে কথা বলো, শিশুর প্রতি কথা বলো না। ঠিক আছে, তাহলে কি হবে, শিশুর নিজের সাথে যে যোগাযোগকারী তার সাথে একাত্ম বোধ করবে এবং সেই যোগাযোগ করতে সক্ষম হবে। আর লাস্ট পয়েন্ট কি বলছে, শিশু যখন কথা বলে সেটা যে আমরা মনোযোগ দিয়ে শুনছি সেই আবহাওয়া তৈরি করার জন্য তার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করে যেতে হবে, তবে তার মধ্যে সেই উৎসাহ আসবে যোগাযোগ প্রক্রিয়াটা সম্পন্ন করার ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসছি কি, এবার আসছি ভাষার ক্ষেত্রে সমাজ সাংস্কৃতিক বৈচিত্র্য। প্রথমে বলছে সংস্কৃতি কি, কালচার কি, কি বলছে, প্রতিটি জাতি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে চলে এবং তার সাথে সাথে কি কিছু নিয়ম নীতি শৃঙ্খলা প্রথা এগুলো কিন্তু সে মেনে চলে এবং এক প্রজন্মের হাত থেকে অন্য প্রজন্মের হাতে কিন্তু সেটা সঞ্চালন করে। এবং এই সঞ্চালনের মাধ্যমে কি হয়, সমাজে থাকা অন্যান্য যারা ব্যক্তি তারাও কিন্তু এই নীতি প্রথা বা এই যে ঐতিহ্য এগুলোকে কিন্তু তারা অনুসরণ করতে থাকে। ঠিক আছে, এবং এই যে সমষ্টি, যারা সমাজে থাকা অন্যান্য ব্যক্তি যারা একই ধরনের নীতি প্রথা এগুলো সমস্ত কিছু তারা মেনে একই ঐতিহ্যের তলায় তারা একইভাবে বসবাস করে, সেই জিনিসটাকে কি বলছে, তাকেই বলছে সংস্কৃতি। ঠিক আছে, তাহলে সংস্কৃতি কি, সংস্কৃতি হলো যখন কি করে জাতিগত যে দৃষ্টিভঙ্গি এবং তার সাথে প্রথা শৃঙ্খলা রীতিনীতি এগুলি সমাজের অন্যান্য ব্যক্তি দ্বারা পালিত হয় এবং গ্রহণযোগ্য হয়, সেই সমষ্টিকে বলা হয় সংস্কৃতি। ঠিক আছে, এবার কি বলছে, আমাদের দেশে কি আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষজন বসবাস করে এবং বিভিন্ন সংস্কৃতির মানুষজন যখন বসবাস করে তার সাথে কি হয়, তাদের ভেতরে যেমন ঐক্যের সুরও দেখা যায় সেরকম কিন্তু পার্থক্যের বিভেদও দেখা যায়। ঠিক আছে, এই বিভেদ কি হয়, এই বিভেদ কিন্তু ভাষাগত ব্যবহারের ক্ষেত্রে বা সংস্কৃতির ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। ঠিক আছে, তো এই ভাষাগত যে ব্যবহারের ক্ষেত্রে এই সংস্কৃতির যে পার্থক্য দেখা যায় তার ফলে কি হয়, তার ফলে কিন্তু শব্দগত উচ্চারণের পার্থক্য দেখা যায়, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকসেন্ট বা উচ্চারণ। ঠিক আছে, তাহলে অ্যাকসেন্ট কি, প্রথমে আমরা যদি জানি অ্যাকসেন্ট কি, একই শব্দ অঞ্চলভাবে বিভিন্নভাবে উচ্চারিত হয় যখন, সেটাকে কি বলছে অ্যাকসেন্ট। যেমন ধরো উত্তর কলকাতার একজন ব্যক্তি সে শকে উচ্চারণ কি করছে স, হুগলির একজন বাসিন্দা সে শকে কিভাবে উচ্চারণ করছে স, তাহলে দুটো জায়গার যে উচ্চারণগত পার্থক্য সেটাকে বলছে কি অ্যাকসেন্ট। ঠিক আছে, সমাজ ভাষাতত্ত্ববিদ তারা কি মনে করছেন, তারা মনে করছেন ভাষার ব্যবহারে এই অ্যাকসেন্টের ভূমিকা কিন্তু খুবই উল্লেখযোগ্য। ঠিক আছে, ইংরাজি অভিধানে বা ইংলিশ যে গ্রামার তাতে কি করা হয়, এই শব্দের উচ্চারণ কিন্তু নির্ভর করে কিসের ওপর, ইংরাজি অভিধানে কনসোনেন্ট এবং ভাওয়েলের ওপরে থাকা যে চিহ্ন তার উপর নির্ভর করে কিন্তু এই উচ্চারণগুলো পার্থক্য হয়। ঠিক আছে, এক কথায় আমরা বলতে পারি যে অ্যাকসেন্ট কি, অ্যাকসেন্ট হলো প্রোনাউন্সিয়েশনের পার্থক্য, উচ্চারণের পার্থক্যকে বলা হচ্ছে অ্যাকসেন্ট। ঠিক আছে, আমাদের সমাজে কি করা হয়, অ্যাকসেন্ট এবং ডায়ালেক্ট, অ্যাকসেন্ট মানে উচ্চারণ, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা, এই দুটিকে কিন্তু একই প্রায় ধরা হয়, কিন্তু দুটি কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। কিরকম, অ্যাকসেন্ট হলো তোমার উপভাষা বা ডায়ালেক্টের একটা সাবসেট, উপ অংশ। ঠিক আছে, তাহলে সামগ্রিক রূপ হলো একটা ডায়ালেক্ট বা উপভাষা, তার একটা আংশিক রূপ হলো অ্যাকসেন্ট। আর অ্যাকসেন্ট কি হয়, অ্যাকসেন্ট হয় একই অঞ্চলে
ব্যক্তিভেদে যে উচ্চারণের পার্থক্য তাকে বলছে অ্যাকসেন্ট। আর ব্যাপক অর্থে যখন অঞ্চল ভেদে বিভিন্ন ব্যক্তির যখন উচ্চারণের পার্থক্য হচ্ছে সেটাকে বলছে কি ডায়ালেক্ট। অ্যাকসেন্ট কি হয় যখন কোনো উচ্চারণ কি হয় যখন কোনো ভাষার নীতি হিসাবে বিশেষ নীতি হিসাবে প্রতিষ্ঠা পায় তখনই তাকে কি বলছে উপভাষা। বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি ডায়ালেক্ট এবং অ্যাকসেন্টের ভেতরে কিন্তু কিছু পার্থক্য বর্তমান। কি কি পার্থক্য? প্রথমে কি, ডায়ালেক্ট হলো একটা সামগ্রিক রূপ ভাষার, আর অ্যাকসেন্ট কি হলো ভাষার একটি আংশিক রূপ। ডায়ালেক্টে কি করা হয়? ডায়ালেক্টে হচ্ছে ব্যাপক অর্থে অঞ্চলযুক্ত একটু বড় অঞ্চলযুক্ত স্থানে অঞ্চলভেদে যে উচ্চারণের পার্থক্য সেটাকে বলছে কি ডায়ালেক্ট। আর যেখানে কি বলছে একই অঞ্চলে থাকা বিভিন্ন মানুষের ভেতরে যে ভাষাগত পার্থক্য উচ্চারণের গত যে পার্থক্য সেটাকে বলছে কি অ্যাকসেন্ট। ঠিক আছে? ডায়ালেক্ট কি? ডায়ালেক্ট হলো আমাদের কি ভাষার একটি অংশ। আর অ্যাকসেন্ট কি? অ্যাকসেন্ট হলো ডায়ালেক্টের একটি সাবজেক্ট। ঠিক আছে? তাহলে অ্যাকসেন্ট কখন ডায়ালেক্টে পরিণত হয়? যখন সে ভাষার একটি বিশেষ নীতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করে তখনই সে কিন্তু ডায়ালেক্টে পরিণত হয়। ঠিক আছে? এবার বলছে কি উচ্চারণ বা অ্যাকসেন্টের কি ইতিহাস। কি বলছে? আমাদের দেশে যে অ্যাকসেন্ট সেটা কিভাবে এসেছে? পূর্ববঙ্গীয় মানুষজন যখন দেশভাগ হয়েছিল তখন কি হয়েছিল, বহু মানুষজন আমাদের দেশে এসেছে এবং তাদের যে ভাষাগত উচ্চারণ সেটাও কিন্তু সেভাবেই তারা আমাদের দেশে এসেছেন। যেমন ধরো খাইছে, করছে, এইভাবেই তারা কিন্তু আমাদের দেশে এসে কথা বলছে এবং আমাদের দেশের যে স্থানীয় উচ্চারণ তার সাথে মিলে নতুন একটি রূপ দান করেছে ভাষা উচ্চারণের ক্ষেত্রে, এবং সেটাই হলো আমাদের অ্যাকসেন্টের স্থানীয় অ্যাকসেন্টের জন্ম দিয়েছে। বোঝা গেল? এবার কি বলছে উচ্চারণ বা অ্যাকসেন্টের বিকাশ কিভাবে হয়। কি বলছে? মাইগ্রেটেড ফ্যামিলি, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যারা কর্মসূত্রে বা ব্যবসা সূত্রে বা কোনো কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাদের যেতে হয় বাধ্য হয়ে, সেই সমস্ত ফ্যামিলিকে বলছে কি মাইগ্রেটেড ফ্যামিলি। এই সমস্ত ফ্যামিলির যে বাচ্চারা তারা কি করে সব থেকে বেশি তাড়াতাড়ি কিন্তু কি করে স্থানীয় যে উচ্চারণ সেটা কিন্তু অ্যাডাপ্ট করতে পারে, সেটা কিন্তু নিজে আত্মীকরণ করতে পারে এবং সে স্থানীয় উচ্চারণ কিন্তু করতে পারে খুব তাড়াতাড়ি। কিন্তু দেখা যায় কি যে সমস্ত বয়স্করা আছেন তারা কি করে, তারা এই যে নতুন অঞ্চলে গিয়ে তারা যে নতুন স্থানীয় উচ্চারণ তার 100 ভাগের ভিতরে প্রায় 1% তারা মাত্র উচ্চারণ নিজেরা আয়ত্ত করতে পারে। তারা কিন্তু সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারে না। তাদের যে পূর্ব যে স্থানীয় উচ্চারণ সেটা কিন্তু তাদের ভেতর রয়ে যায়, আদি যে স্থানীয় উচ্চারণ সেটা কিন্তু তাদের ভেতর রয়ে যায়। কিন্তু দেখা যায় কি কি এই মাইগ্রেটেড ফ্যামিলির বাচ্চাদের ভেতরে কিন্তু সেটা কিন্তু দেখা যায় না। তাদের ভেতরে কিন্তু কি হয়, স্থান এবং অঞ্চল ভেদে যে স্থানীয় উচ্চারণ সেটা কিন্তু তারা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে। ঠিক আছে? এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো উচ্চারণে সমাজের প্রভাব। সমাজের প্রভাব ভেদে কি বলছে, যখন কোনো দল কোনো শব্দের আদর্শ উচ্চারণ নির্দিষ্ট করে এবং সেই আদর্শ উচ্চারণ কি করে দলের অন্যান্য যারা আছে তারাও কিন্তু কি করে সেই উচ্চারণকেই আদর্শ হিসাবে মেনে চলে, তখনই সেটা কি বলছে উচ্চারণের সমাজের প্রভাব। অর্থাৎ সমাজ কি করছে, একটি আদর্শ উচ্চারণকে কিন্তু অনুকরণ করার চেষ্টা করছে। একটি দল নির্ধারিত আদর্শ উচ্চারণকে কি করছে, অনুকরণ করে চলছে। এটাকেই বলছে কি উচ্চারণের সমাজের প্রভাব। এরপরে কি আছে, উচ্চারণে মর্যাদার প্রভাব। কি বলছে, যে বিশেষ ধরনের উচ্চারণ যখন সমাজে কি করে অধিক মর্যাদাপূর্ণভাবে গণ্য হয় তখন কি করে সাধারণত অন্যান্য ব্যক্তিবর্গ তারা কি করে সেই উচ্চারণই কিন্তু করার চেষ্টা করে। সাধারণত দেখা যায় কি অভিজাত শ্রেণী যেভাবে তারা কথাবার্তা বলে বা ভাষা উচ্চারণ করে তা কিন্তু অন্যান্যরা মর্যাদা লাভের আশায় কিন্তু অনুকরণ করে। একেই বলছে মর্যাদা লাভে উচ্চারণের ভূমিকা। ঠিক আছে, বা উচ্চারণের মর্যাদার ভূমিকা। এরপরে কি বলছে, এরপরে বলছে বহুভাষী শ্রেণীকক্ষে যোগাযোগ রক্ষায় পার্থক্য। কিরকম পার্থক্য বলছে, বহুভাষী শ্রেণীকক্ষ কি প্রথমে আমরা একটু জানি। আগের চ্যাপ্টার আমরা পড়েছি বহুভাষী শ্রেণীকক্ষ কি কি প্রথমে বহুভাষী কি সেটা জানি। যেসব ব্যক্তি কি একের অধিক ভাষায় সাবলীলভাবে কথা বলতে, শুনতে এবং প্রতিক্রিয়া করতে পারে তাদের বলা হয় কি বহুভাষী শিক্ষার্থী। ঠিক আছে, এই সমস্ত শিক্ষার্থী যে শ্রেণীকক্ষে পঠন পাঠন করে তাকে বলা হয় বহুভাষী শ্রেণীকক্ষ।
ঠিক আছে, ভারতের মতো যে বহু ভাষাভাষীর দেশে এরকম শ্রেণীকক্ষ কিন্তু বহু দেখা যায়, এবং বিভিন্ন কমিশন কমিটি আছে যারা কিন্তু এই ভাষা সংক্রান্ত বিভিন্ন নীতি আমাদের সমাজে কিন্তু তারা প্রকাশ করার চেষ্টা করেছে। এর মধ্যে কোঠারি কমিশনের ত্রিভাষা যে নীতি বা ত্রিভাষা যে সূত্র সেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য। তারা কি বলেছেন? তারা বলেছেন ভাষার ক্ষেত্রে 3টি ভাষা খুবই উল্লেখযোগ্যভাবে শিক্ষার্থীদের দান করতে হবে। কি প্রথম হলো মাতৃভাষা, দ্বিতীয় হলো রাষ্ট্রভাষা বা হিন্দি, এবং তৃতীয় হলো সরকারি ভাষা বা ইংরাজি। তারপরে কি হয়, কোঠারি কমিশন কত সাল হয়েছিল? 1964-66, যা সভাপতিত্ব করেছিলেন ডক্টর DS কোঠারি। তাদের এই নীতিটার নাম কি? ত্রিভাষা সূত্র নীতি। তার ভিতরে 3টি ভাষার কথা বলা হয়েছিল। প্রথম ভাষা হলো মাতৃভাষা, দ্বিতীয় ভাষা হলো রাষ্ট্রীয় ভাষা বা হিন্দি, তৃতীয় ভাষা হলো সরকারি ভাষা বা ইংরাজি। এই ত্রিভাষা নীতির কথা 1986 NPE ন্যাশনাল পলিসি অন এডুকেশন তারাও কিন্তু এটা স্বীকৃতি প্রদান করে। ঠিক আছে, এছাড়া এখন দেখা যায় কি, আমাদের যে ভারতীয় যে বসবাসকারী যে মানুষজন তারা কি করে, তাদের পরিবারের সন্তানগণ প্রায় 4টি ভাষায় কিন্তু দক্ষতা অর্জন করতে পারে। যেমন কি মাতৃভাষা, রাজ্যের ভাষা, সরকারি ভাষা এবং হিন্দি এবং ইংরাজি। ধরো ব্যাঙ্গালোরে বসবাসকারী কোনো শিশু, সে কি করবে? সে তার মাতৃভাষা সে ব্যবহার করবে। যে মাতৃভাষা কি? তার মাতৃভাষা হলো কি, ব্যাঙ্গালোরে ব্যবহৃত যে ভাষা সেটা হলো তার মাতৃভাষা। দ্বিতীয় কি হলো? রাজ্যের ভাষা। মাতৃভাষা এবং রাজ্যের ভাষা তার এক হলো। ধরো এটা ধরলাম অন্য কিছু, কোনো বাঙালি সে ব্যাঙ্গালোরে গেছে, ঠিক আছে, তো বাঙালির মাতৃভাষা কি? বাংলা, সে বাংলা ভাষা ব্যবহার করবে। রাজ্যের ভাষা কি? ব্যাঙ্গালোরে যে ভাষা ব্যবহৃত হচ্ছে সেটা হলো তার রাজ্যের ভাষা, সেটা ব্যবহার করবে। সরকারি ভাষা সেক্ষেত্রে কি ইউজ হচ্ছে? ইংরাজি। এছাড়া তাকে আর কি ভাষা শিখতে হবে? হিন্দি বা ইংরাজি। ঠিক আছে, হিন্দিটা তাকে কিন্তু আরো শিখতে হবে। তাহলে সে দক্ষতা অর্জন করছে কটা ভাষায়? 4টি ভাষায়। বহুভাষী শ্রেণীকক্ষে 2 ধরনের কিন্তু যোগাযোগ সম্পন্ন হয়। একটা কি? শিক্ষকের সাথে শিক্ষার্থীর যোগাযোগ, যেটা কি হয়, সেই শ্রেণীকক্ষে ব্যবহৃত যে মাধ্যম সেটাই কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যম কিন্তু হয়। যেমন ধরো কোনো CBSE স্কুল, সেই স্কুলে শিক্ষক এবং শিক্ষার্থীদের ভেতরে যোগাযোগের মাধ্যম কি হবে? অবশ্যই ইংরাজি হবে বা হিন্দি হবে। ঠিক আছে, আর একটা কিরকম যোগাযোগ হয়? আর এক ধরনের যোগাযোগ হয় যেটা শিক্ষার্থীর নিজের মধ্যে, যে যোগাযোগ হয়, অর্থাৎ নিজে যে যোগাযোগ করে নিজের সাথে, সেই যোগাযোগটা কি হবে? তার মাতৃভাষা। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিদ্যালয়ে শিক্ষকের সাথে যে যোগাযোগকারী যে মাধ্যমে যে ভাষাটা ব্যবহৃত হচ্ছে এবং শিক্ষার্থী নিজের সাথে যোগাযোগের ক্ষেত্রে যে ভাষাটা ব্যবহৃত করছে, দুটোই কিন্তু মাতৃভাষা হতে পারে। ঠিক আছে, এটাই হলো তোমাদের যোগাযোগ চ্যাপ্টার। তো তোমাদের যোগাযোগের ভিতরে আমরা কি কি বললাম? যোগাযোগের প্রধান উপাদানগুলি কি কি? ঠিক আছে, কি বলেছিলাম? ভুলে গেলে? ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। প্রথমে কে আছে? প্রেরক। তারপর তিনি কি করছেন? কোনো বিষয়কে কোডিং এর মাধ্যমে গ্রাহকের কাছে পাঠাচ্ছেন। কিসের মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে, মাধ্যমের মাধ্যমে। ঠিক আছে, দেন কি হচ্ছে? যে মিডিয়ার মাধ্যমে পাঠানো হচ্ছে, সেই মিডিয়া কি করছে? গ্রাহকের কাছে তার বার্তাটি নিয়ে যাচ্ছে, প্রেরকের বার্তাটি নিয়ে যাচ্ছে। প্রেরক কি করছে? গ্রাহক কি করছে? বার্তাটি নেওয়ার আগে সে কি করছে? কোডিং করে রেখেছে, যেহেতু প্রেরক সেহেতু গ্রাহক কি করছে? সেই বার্তাটি ডিকোড করে সে কিন্তু বার্তাটি গ্রহণ করছে এবং তারপরে একটা প্রতিক্রিয়া হিসেবে প্রেরকের কাছে কিন্তু বার্তার একটা পাঠিয়ে দিচ্ছে, ফিডব্যাক একটা পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যোগাযোগ হলো চিন্তা এবং অনুভূতির বিনিময়। ঠিক আছে, এরপরে আমরা কি পড়লাম? এরপরে পড়লাম সার্থক যোগাযোগের কিছু দক্ষতার কথা। তারপরে কি বললাম? শিশুদের ক্ষেত্রে অপরিহার্য কিছু শর্ত যোগাযোগ রক্ষার ক্ষেত্রে, সেটা বললাম। আর কি বিভিন্ন বয়সে কি হয়, শিশুদের কিভাবে যোগাযোগ করে সেটা আমরা পড়লাম। এছাড়া কি বললাম? শিশুদের যোগাযোগে সাহায্যকারী কিছু উপায়। সাহায্যকারী হিসেবে কারা থাকবেন? শিক্ষক শিক্ষিকা এবং পরিবারবর্গ এবং বাবা মা। ঠিক আছে, এছাড়া আর কি পড়লাম? ভাষার ক্ষেত্রে সমাজ সাংস্কৃতিক বৈচিত্র্য, যার ভেতরে সংস্কৃতি কাকে বলে সেটা পড়লাম। আর কি বললাম? অ্যাকসেন্ট পড়লাম। উচ্চারণ কাকে বলে সেটা বললাম। ডায়ালেক্ট এবং অ্যাকসেন্টের ভেতরে কি পার্থক্য আছে সেটা বললাম। এছাড়া কি বললাম? অ্যাকসেন্টের ইতিহাস এবং তার বিকাশ সম্পর্কে জানলাম। আর শেষে কি বললাম? উচ্চারণে
সমাজের প্রভাব, উচ্চারণে মর্যাদার ভূমিকা সে সম্পর্কে জানলাম। আর শেষে জানলাম বহুভাষী শ্রেণীকক্ষে যোগাযোগ রক্ষায় যে পার্থক্য সেটা সম্পর্কে জানলাম। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। আমি যে 4টে চ্যাপ্টার পড়িয়েছিলাম তার ভেতরে কিন্তু এই 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি এই 4টে চ্যাপ্টার থেকে কোনো রকম কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর নেক্সট দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসটা আমি চেষ্টা করব গুগল মিটে নেওয়ার, যাতে তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশন হয় এবং তোমাদের যে প্রবলেমগুলো সেগুলো তোমরা আমাকে বলতে পারো, সেই অনুযায়ী তোমাদের সেগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে? তো তোমরা সবাই বাড়িতে থেকে সুন্দরভাবে পড়াশোনা করো, বাড়িতে নতুন নতুন খাবার দাবার বানাও, সবাইকে খাওয়াও, নিজে খাও এবং খুব আনন্দভাবে সময়টা অতিবাহিত করার চেষ্টা করো। অবশ্যই কিন্তু হাতে ভালো করে সাবান দিয়ে বা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করবে। বাইরে থেকে এসে অবশ্যই জামা কাপড় ধুয়ে দেবে এবং মাস্কের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে করবে। তবেই কিন্তু আমরা একটা সুস্থ ভারত কিন্তু তুলে ধরতে পারবো। ঠিক আছে? তো আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো, এই আশা করছি। তো আজকে এখানেই রাখছি। টাটা।